আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রাজকণ্ঠের মণিমালায়। সবাই গল্প লেখে কলম আর কালিতে, কিন্তু কেউ কি শুনেছেন বিরহের গল্প লেখা হয় সুই আর সুতো দিয়ে? গ্রামের ছেলে রূপাই আর সাজুর সেই অমর প্রেম, যা কোনো রাজপ্রাসাদে নয়, বিকাশ পেয়েছিল এই বাংলার মাটিতেই। যে প্রেমের পরিণতিতে কোনো সানাই বাজেনি, বরং তৈরি হয়েছিল এক বেদনা বিধুর নকশিকাঁথা। চলুন আজ আবার শুনি পল্লীকবি জসীমউদ্দীনের সেই কালজয়ী কাহিনী কাব্যের বিরহগাথা, যা সাধারণ এক কাথাকে করে তুলেছে অমর এক শোকগাথা। গল্পের নায়ক রূপাই। সে গায়ের ছেলে, দেখতে কৃষ্ণকায়, কাঁধ পর্যন্ত তার চুল। মায়াভরা মুখখানি ঠিক যেন কচি ধানের পাতার মতো শান্ত। স্নিগ্ধ শ্রাবণ মাসের তমাল গাছের ন্যায় তার শরীরের গঠন। বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিজের হাতে বাঁশি তৈরি করে, আর সেই বাঁশিতে সুন্দর সুর তোলাই তার শখ। রূপাইয়ের কতগুলো গুণ আছে। সে ভালো ঘর ছাইতে জানে, আর যে হাত দিয়ে সে সুন্দর ঘর ছায় সেই হাতেই লড়কি চালাতে জানে, সরকি চালাতে জানে। আবার বাঁশের বাঁশিতে তার মতো আর আর কেউ দিতে পারে না, এমনকি তার মতো আর কেউ গান গাইতেও পারে না। রূপাইয়ের পাশের গ্রামেরই একটি মেয়ের নাম সাজু। বনগাঁয়ের পিতৃহীন মেয়ে সে, আসল নাম সোনা। বাড়ির সেজো মেয়ে বলে সবাই তাকে সাজু বলে ডাকে। মাঠের ওপারে গ্রামে ছনের ছাউনি দিয়ে ঘেরা বাড়িতে থাকে সে। সোনার মতো গায়ের রং তার, তার রূপের কাছে হার মানে রামধনুর 7টি রং, মাঠের বুনো ফুল কিংবা তুলসী ফুলের মঞ্জুরি। অপূর্ব সুন্দরী এই সাজু গ্রামের লক্ষ্মী মেয়ে হিসেবে পরিচিত। লোকশিল্পেও অসাধারণ দক্ষ সাজু। সরাচিত্র কিংবা হাড়ির ওপর বিবিধ নকশা আঁকায় তার তুলনা নেই। সাজুর গানের গলাও অসাধারণ, বিশেষ করে বিয়ের আসরে গীত গাওয়ার জন্য তার ডাক পড়ে সবার আগে। এরই মধ্যে চৈত্র মাসে প্রচণ্ড খরা দেখা যায়, এক ফোঁটাও বৃষ্টির দেখা নেই। আর বৈশাখ মাস আসতেই জমির মাঠ পাথরের মতো শক্ত হয়ে যায়। ফলে বৃষ্টি কামনায় দরগাতলায় মানত দিতে শুরু করে সকলে। বৃষ্টির আশায় বদনা বিয়ের গান গেয়ে গেয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে ঘুরে নেচে নেচে মাঙন করতে থাকে মেয়েরা। এরকমই 6টি মেয়ে গান গাইতে গাইতে রূপাইদের রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রূপাই তখন ঘর বাঁধার কাজে ব্যস্ত ছিল। হঠাৎ রূপাইয়ের চোখ পড়ে যায় মেয়েগুলির দিকে, আর তার মধ্যেই একটি মেয়ের দিকে তাকিয়ে সে আর চোখ ফেরাতে পারে না। যেন অন্য 5টি মেয়ের থেকে সে কোনো না কোনোভাবে আলাদা। রূপাইয়ের মা তাদের এক সের ধান দিলেন, কিন্তু রূপাই তাতে সন্তুষ্ট হতে পারল না। পরে 5 সের চাল এবং 1 সের মুগের ডালও দিয়ে দিল সাজুর হাতে। এরপরে মেয়ের দল বাড়ি ফেরার সময় সাজু একটু পেছনে ফিরে থাকায়, আর তখন রূপাইয়ের চোখে চোখ পড়ে তার। সাজুর অপরূপ রূপে অভিভূত হয়ে পড়ে রূপাই। আশ্বিনের ঝড়ে রূপাইদের রান্নাঘরের ছাউনি গোয়াল ঘরের চালা উড়ে গেল, আর তখন ঘর মেরামতের জন্য রূপাই পাশের গ্রামে বাঁশ কিনতে যায়। আর সেই বাঁশ কাটতে গিয়ে দেখে যে একটি মেয়ে গাছের ডাল সংগ্রহ করে রান্নার জ্বালানির ব্যবস্থা করছে। এই মেয়েটিকে কোথায় যেন দেখেছিল সে। আর তখনই মনে পড়ে গেল বদনা বিয়ের গান গাইতে যাওয়া সেই মেয়েটির কথা। এরই মাঝে সাজুর মা রূপাইকে দেখে চিনতে পারে। সাজুর মা আর রূপাইয়ের মা একে অপরের খেলার সাথী। সেই সূত্রে সাজুর মা রূপাইয়ের খালা হয়। সাজুর মা রূপাইকে বাড়িতে দাওয়াত দেয়। লাজুক সাজু তরকারি রান্না করে রূপাইয়ের জন্য। রূপাই তা বেশ তৃপ্তি সহকারে খায়। এরপর থেকেই সাজুর কথা ভাবতে ভাবতে সব সময় আনমনা হয়ে থাকে রূপাই। হাটে আসা যাওয়ার পথে প্রায়ই সে সাজুর বাসায় যায় এবং নানা অজুহাতে সাজুকে বিভিন্ন উপহার দিতে থাকে। আর এই ঘটনা গ্রামের মানুষের নজর এড়ায় না। একসময় গ্রামের মানুষ সাজু আর রূপাইকে নিয়ে নানা কথা বলাবলি করতে থাকে। আর এ কথা যখন রূপাইয়ের কানে যায় তখন সে প্রচণ্ড ক্ষুব্ধ ও হতাশ হয়। আর এদিকে গ্রামের মানুষের কথায় বিরক্ত হয়ে সাজুর মাও রূপাইকে তাদের বাড়িতে যেতে নিষেধ করে দেয়। এরপরে একা নির্জনে বাঁশিতে সুর তুলে রূপাই তার মনের কষ্ট প্রকাশ করে। কিন্তু তবুও গ্রামের মানুষের কানাঘুষা আর থামে না। একদিন গ্রামের এক বুড়ি রূপাই আর সাজুকে নিয়ে রটানো ব্যাপারটা রূপাইয়ের মায়ের কাছে বলে দেয়।
গ্রামের আরও কয়েকজনের কাছে একই কথা শুনলে রূপাইয়ের মা বেশ বিষণ্ণ হয়। বাধ্য হয়ে সে সাজুর সাথেই রূপাইয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, আর এজন্য সে যোগাযোগ করে প্রসিদ্ধ ঘটক দুখাই মিয়ার সাথে। দুখাই মিয়া ওই গ্রামে গিয়ে সাজুর মায়ের কাছে রূপাইয়ের বিয়ের প্রস্তাব দেয়। দুখাই মিয়া সম্মানিত মুরব্বী হওয়ায় সাজুর মা খুব সহজেই তার প্রস্তাব মেনে নেন। এরপরে একদিন রূপাইয়ের সাথে সাজুর বিয়ে সম্পন্ন হয়। সুখের সংসার পাতে সাজু আর রূপাই। একদিন গভীর রাতে চাঁদ ওঠে। সেই চাঁদের আলোয় গোবর নিকানো আঙিনায় মাদুর পেতে সাজু রূপাইয়ের কোলে শুয়ে থাকে। এভাবেই বেশ কিছুদিন চলে তাদের প্রণয়। আর দেখা যায় একসময় রূপাইয়ের বাঁশি বাজানো থেমে যায়, কারণ যাকে শোনানোর জন্য এতদিন রূপাই বাঁশি বাজিয়েছে সেই মানুষটি এখন তারই ঘরে। তাই আর বাঁশি বাজানোর খুব বেশি দরকার হয় না। সেদিন পূর্ণিমার রাতে সাজুর অপরূপ রূপ দেখে দারুণ মুগ্ধ হয় রূপাই। আর তখনই রূপাইয়ের মনে কি যেন একটা অজানা শঙ্কায় জেগে ওঠে। সে ভাবে, সত্যি এত সুখ আমার সইবে তো? এক অজানা আশঙ্কায় তার অন্তরের বেদনাশ্রু ঘুমন্ত সাজুর কোমল মুখের উপর পড়ে। সাথে সাথেই ঘুম ভেঙে যায় সাজুর। স্বামীর চোখে জলের ধারা দেখে সাজু জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? তোমাকে তো আমি কোনো আঘাত দেইনি। রূপাই উত্তর দেয়, এক অজানা আশঙ্কায় কাঁদছি। সাজু বলে, না না, আমরা তো কোনো অন্যায় করিনি। পরের দিন সকালে হঠাৎ খবর আসে যে বনগেওরা রূপাইদের গাজনাচরের পাকা ধান কেটে নিয়ে যাচ্ছে। আর তা শুনেই রূপাই লড়কিশোরকে হাতে ছুটে যায় বনগেওদের প্রতিরোধ করতে। আর সেখানেই হয় বড় সর্বনাশ। প্রচণ্ড লড়াই হয় রূপাইদের সাথে বনগেওদের। কয়েকটি খুনও হয়। আর এর ফলশ্রুতিতে পুলিশের হাত থেকে বাঁচতে রূপাই ফেরার হয়ে যায়। সাজু আর রূপাইয়ের সুখের সংসারে যেন কালো মেঘ এসে বাসা বাঁধে। এরপর সাজু রোজ একটা মাটির প্রদীপ জ্বালিয়ে রূপাইয়ের পথ চেয়ে বসে থাকে। এমনকি একটা মরা পাতা ঝরে পড়লেও রূপাই বিরোহিনী সাজু সেই পাতার শব্দ লক্ষ্য করে আলোটা নিয়ে ছুটে যায়, কোথায় তার রূপাই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন ঠিকই গভীর রাতে রূপাই এসে দাঁড়ায় সাজুর সামনে। সাজু দেখে তার রূপাইয়ের সারা গায়ে মাটি মাখা, কোথাও কোথাও রক্তের দাগ। সাজু রূপাইকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আর কোথাও যেতে দেব না। রূপাই তখন বলে, আমার না যে উপায় নেই, আমাকে যেতেই হবে। আমি যদি ধরা পড়ি তাহলে আমার হয় ফাঁসি হবে, না হয় কালাপানি যেতে হবে। সাজু তখন বলে, তুমি তো চলে যাবে, আমাকে কার কাছে রেখে যাবে? রূপাই তখন বলে, সখী দিন দুঃখীর যারে ছাড়া কেহ নাই, সেই আল্লাহর হাতে আজি আমি তোমারে সঁপিয়া যাই। মকরের আসে হস্তি যে বাঁধে, পাথর ভাষায় জলে, তোমারে আজিকে সঁপিয়া গেলাম তাহার চরণ তলে। এই বলে রূপাই প্রস্থান করে। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, ইহলোকে রূপাইয়ের সাথে সাজুর এটাই ছিল শেষ দেখা। রূপাই চলে যাওয়ার পরে সাজু আবার একা হয়ে পড়ে। তাই সে একটি নকশি কাঁথা আঁকা শুরু করে। আর তাতে রূপাইয়ের সাথে প্রথম দেখা ও বৃষ্টির জন্য কুলা নামানোর দিনের দৃষ্টি বিনিময় থেকে শুরু করে তাদের জীবনের সব স্মৃতি ওই কাঁথার উপর সুই সুতা দিয়ে ফুটিয়ে তুলতে থাকে। এমনকি শেষবারের মতো রূপাইয়ের চলে যাওয়ার ছবিটাও বাদ গেল না। বেশ কিছুদিন পর, যেদিন সেই কাঁথা বোনা শেষ হয়, সেদিন সাজু তার মায়ের কাছে কাঁথাটি দিয়ে বলল, মা, আমার মরণের পরে যেখানে কবর দেয়া হবে সেই কবরের ওপরে যেন এই নকশি কাঁথাটি বিছিয়ে দেয়া হয়। আর যদি কোনোদিন রূপাই ফিরে এসে আমার খোঁজ করে, তবে তাকে বলো, তোমার আশায় সাজু ওই কবরের নিচে শুয়ে আছে। এর বহুদিন পরে গ্রামের কৃষকরা গভীর রাতে বেদনার্ত এক বাঁশির সুর শুনতে পায়। এরপরে সকাল হলে সবাই এসে দেখে সাজুর কবরের পাশে এক ভিনদেশি লোক মরে পড়ে আছে। এই ভিনদেশি যে রূপাই, তা আর না বললেও চলে। কবির ভাষায়, আজও এই গাও অঝরে চাহিয়া ওই গাংটির পানে, নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে। কেহ কেহ নাকি গভীর রাত্রে দেখেছে মাঠের পরে, মহাশূন্যতে উড়াইছে কে বা নকশি কাঁথাটি ধরে। হাতে তার সেই বাঁশের বাঁশিটি বাজায় করুণ সুরে, তারি ঢেউ লাগি এগাও ওগাও গহন ব্যথায় ঝুরে।
মরণ যেখানে জীবনকে আলাদা করে দেয়, এই নকশি কাঁথা কি সেখানে প্রেমকে অমর করে রাখেনি? আজ হয়তো রূপাই নেই সেই বিরহী সাজুও, কিন্তু নকশি কাঁথার প্রতিটি সুতোর ভাঁজে আজও তাদের দীর্ঘশ্বাস মিশে আছে। মাটির তলায় কবরের ওপরে সেই জীর্ণ কাঁথাটি আজও যেন আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর সব প্রেম পূর্ণতা পায় না, কিছু প্রেম কেবল অমর শোকগাথা হয়েই বেঁচে থাকে। আমাদের আজকের কাহিনী সংক্ষেপটি এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী কাহিনী সংক্ষেপের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।